সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সাথে সাক্ষাৎ, আশা করি ভালোই আছো। তাহলে আমরা গত ক্লাসগুলোতে জেনেছি বা নবম দশম যারা নবম শ্রেণীতে আছো তারা ছোট ক্লাসে আরও পড়েছ, অষ্টম শ্রেণীতে সন্ধি পড়েছ, সমাস, সন্ধি, উপসর্গ, প্রত্যয়, এগুলো সম্বন্ধে আমরা জেনেছি। এগুলো দ্বারা কি করা হয়? নতুন শব্দ গঠন করা যায়। যেমন সন্ধির সাহায্যে কিভাবে নতুন শব্দ গঠন করা যায়, ওইটা হলো ধ্বনির সাথে ধ্বনির মিলনে আরেকটা নতুন শব্দ গঠন করা যায়। উপসর্গের সাহায্যেও উপসর্গগুলো নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করতে পারে, এবং প্রত্যয়গুলো হলো শব্দের শেষে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। এখন আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো সমাস। সমাসও নতুন শব্দ গঠনের একটা প্রক্রিয়া। তাহলে সমাসের সাহায্যেও আমরা নতুন শব্দ গঠন করতে পারি। তাহলে আমরা আজকে পড়ব হলো সমাস। তাহলে আমরা এখন সমাস সম্বন্ধে পড়ব। সমাস ভয়ের কিছু নাই, কারণ আমরা সমাস শুনলেই ভয় পাই, পড়তে চাই না। একটুখানি খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। তোমরা বইটাও খুলে দেখতে পারো, খাতা কলমও সামনে রাখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে সমাস কি, সমাস কাকে বলে, কত প্রকার, কি কি। এই সমাসটা পাঠ করার পরে আমরা কোন বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবো, বুঝতে পারবো, বর্ণনা করতে পারবো, সেগুলো আমরা একটু জেনে নিই। সমাস দিয়ে কিভাবে নতুন শব্দ গঠিত হয় তা বর্ণনা করতে পারবে। বাক্যে সমাস সাধিত শব্দ চিহ্নিত করতে পারবে। কোন শব্দটি কোন সমাসজাত তা নির্ণয় করতে পারবে। তাহলে এইগুলো আমরা গঠন করতে পারবো বা বর্ণনা করতে পারবো। তাহলে এখন আমরা জানব সমাস কি। সমাস শব্দটি বিশ্লেষণ করলে আমরা কি পাই। এখানে দেখো লেখা আছে সম যোগ অস যোগ ভ ইয় ব্র্যাকেটে আছে অ। তাহলে এটা কি? সম যোগ অস যোগ ঘ ইয়। ঘ ইয়টা হলো একটা প্রত্যয়, এটা হলো সংস্কৃত প্রত্যয়। এটা বাংলায় এসেছে অ হয়ে, বাংলায় এসে অ হয়ে গেছে। তাহলে সম লিখলাম, যোগ, তাহলে এখানে আছে অস, অ, আর এখানে আছে অ, দুইটা মিলে হয়ে যায় আ, আর এখানে আছে স, তাহলে সম যোগ আস, তাহলে দুইটা মিলে হয়ে গেল সমাস। এটা যদিও গুরুত্বপূর্ণ বিষয় না তোমাদের জন্য, তবুও জেনে রাখা ভালো যে সমাস শব্দটি বিশ্লেষণ করলে আমরা এভাবে পেয়ে থাকি। এখন হলো সমাস কি। সমাস শব্দের অর্থটা কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। এখন আমাদের অনেকেরই এই ধারণাটা হয়ে থাকে বা আমরা ভুলও করে থাকি যে সমাস শব্দের অর্থ এখানে লেখা আছে মিলন, আবার সন্ধি শব্দের অর্থ মিলন। এখানে একটা জিনিস বুঝতে হবে, সন্ধি হলো ধ্বনির বা বর্ণের মিলন, আর এখানে সমাস হলো পদের মিলন। তাহলে দুইটা জিনিস কিন্তু আলাদা। এখন দেখো সংজ্ঞা কি আছে। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দে একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দে, একের বেশি হতে পারে, শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি। যেমন রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন।
রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন। এই কথাটা যখন আমরা বাক্যটা যখন আমরা বলি তখন কেমন একটা বিদঘুটে মনে হয়, মানে কোনো মানে আন্তরিকতাও থাকে না, যে একটা বাক্য এখানে বলা হয়েছে দৃষ্টি কেমন শ্রুতি মধুরও লাগছে না। তাহলে সেখানে আমি যদি এটাকে সংক্ষেপ করি, এখানে বলা ছিল এই অর্থ সম্বন্ধ আছে এবং একাধিক শব্দের সঙ্গে একাধিক শব্দ বা একাধিক পদ যদি আমরা এটাকে সংক্ষিপ্ত করি তাহলে সেটা কি হয়। এখানে দেখো লেখা আছে রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন। আমরা যদি এখানে একাধিক পদকে এখানে তিনটা পদ আছে, এই তিনটা পদকে যদি আমরা একটা পদ করি তাহলে একটা পদ করলে একটা নতুন শব্দ গঠন করা হবে। সেই নতুন শব্দটাকেই আমরা কি বলবো? সমাস। তাহলে শুনতে যেমন ভালো লাগবে, লিখতেও সময় কম লাগবে। তাহলে এটা হলো আমাদের এই একাধিক পদকে আমরা এক পদে পরিণত করেছি, তখন হয়ে গেল। তাহলে আমাদের অত বড় বাক্য লিখতে হলো না, সময়ও লাগলো না। তাহলে রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন না বলে আমরা বলবো সিংহাসন। সিংহাসন বললেই আমরা বুঝি যে রাজার সিংহাসন। তাহলে এটা হলো সমাসের সংজ্ঞা এবং উদাহরণ। এখন হলো সমাসের পরিভাষা। সমাসের পরিভাষা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আমরা যখন কোনো কাজ করি তখন অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে থাকি বা যন্ত্রপাতি লাগে। কোনো কলকারখানায় কাজ করতে গেলে সেখানেও অনেক যন্ত্রপাতি লাগে। তাহলে সমাসের ক্ষেত্রেও আমাদের যে জিনিসগুলো লাগবে, এখানে আরেকটা বিষয় আমরা বলতে পারি। এই সমাসের পরিভাষায় যাওয়ার আগে আমাদের আরও কতগুলো বিষয় জানার আছে। সেগুলো হলো কি, বাক্যে পদের ব্যবহার সংক্ষেপ করাই হলো সমাসের উদ্দেশ্য। সংস্কৃত ভাষা থেকে এই রীতি বাংলায় এসেছে। অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হওয়ার নামই হলো সমাস। তাহলে সমাস আমরা জেনে নিলাম। এখন হলো সমাসের পরিভাষাটা। এগুলো কি কি? সমাসের পরিভাষা বা যন্ত্রাংশগুলো কি বা যন্ত্রপাতিগুলো কি? সমসমান পদ, সমস্ত পদ, পূর্বপদ ও পরপদ বা উত্তর পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এটার আরেকটা নাম হলো সমাস বাক্য। এখন এখানে একটা দেখো সিংহ চিহ্নিত আসন লেখা আছে। সিংহ চিহ্নিত আসন মানে সিংহাসন। এখানে আমরা এটাকে কিভাবে দেখাবো? এটাকে যদি আমরা দেখাতে চাই তাহলে দেখো এখানে কিভাবে দেখাতে পারি। সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহ একটা, চিহ্নিত একটা, আসন একটা, এই তিনটা মিলে কি হয়? এটাকে এই তিনটা মিলে কি হবে? সমসমান পদ। এই তিনটা মিলে হবে সমসমান পদ। এখানে যতগুলো এই সিংহাসন সমস্ত, এখানে যে তিনটা সদস্য আছে মানে যারা যারা এই কাজটি করতে অংশগ্রহণ করেছে, এর প্রত্যেকটাই হলো কি সমসমান পদ। এখন এই সমসমান পদগুলো দিয়ে আমরা যে নতুন শব্দটা গঠন করব, সেই নতুন শব্দটা হলো কি সমস্ত পদ। এটা হলো সমস্ত পদ। এটা হলো সমস্ত পদ। এখন আমরা যে এই সমস্ত পদটাকে ভাঙলাম, ভেঙে একটা বাক্য গঠন করলাম, সেই বাক্যটি প্রথম যে শব্দটি আছে বা প্রথম যে পদটি আছে, এই প্রথম পদটিকে আমরা বলবো কি পূর্বপদ। পূর্বপদ। এবং শেষে যে শব্দটি আছে আসন, সেটা বলবো কি পরপদ।
বা উত্তর পদ। উত্তর পদ। এখন সেই উত্তর পদ, এখন বাকি রয়েছে কি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমস্ত পদ, এখানে আছে সিংহাসন সমস্ত পদ। এই সমস্ত পদটিকে ভাঙলে যেই বাক্যটি পাওয়া যায়, সমস্ত পদটিকে ভাঙলে যেই বাক্যটি পাওয়া যাবে, তার মানে এই পুরো বাক্যটি পাওয়া যাবে। সিংহ চিহ্নিত আসন, এটাই হবে কি ব্যাস বাক্য। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে আমরা পেলাম কি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তাহলে এইটাকে ভাঙলে প্রত্যেকটি পদকে আমরা কি বলবো? সমস্যমান পদ। সমস্যমান পদগুলো দিয়ে নতুন শব্দ গঠিত হলে তাকে বলবো সমস্ত পদ। সমস্যমান পদগুলো, প্রথম পদটিকে বলবো পূর্বপদ, শেষের পদটিকে বলবো পরপদ বা উত্তর পদ, মাঝখানে যেটা আছে চিহ্নিত সেটা মধ্যপদ আমরা এখানে লিখে নিই। আর এই সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যেটি পাওয়া যাবে, যে বাক্যটি পাওয়া যায়, সেটা হলো ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। তবু তোমরা খাতায় লিখে রেখো, কারণ এগুলো থেকে কিন্তু অনেক অবজেক্টিভ আসে। এই সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এগুলো কিন্তু অবজেক্টিভে অনেক বেশি আসে। আচ্ছা, এখন আমরা কি জানব? এখন হলো সমাস প্রধানত কত প্রকার, সমাস কত প্রকার, কি কি, সেগুলো আমরা এখন একটু দেখে নিই। সমাস প্রধানত 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ভাব সমাস, বহুব্রীহি সমাস। এখন এই সমাসগুলো কোন কোন পদ প্রধান, কোন কোন পদের দেখে আমরা চিনতে পারবো, সেটা আমরা একটু দেখে নিই। দ্বন্দ্ব সমাসে কি উভয় পদ প্রধান, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আরো আলোচনা করব। এখন সম্ভব না, যেহেতু অনেক বড় সমাস অধ্যায়। তাহলে এখন দেখে নিই আমরা শুধু দ্বন্দ্ব সমাসটা হলো উভয় পদই প্রধান, যেমন মা বাবা। যদি আমরা এটাকে সমাস নির্ণয় করি তাহলে কি হবে? মা ও বাবা। তাহলে কি হবে? মা ও বাবা, মা ও বাবা হবে কি? মা বাবা। তাহলে এখানে আমাদের কোনো কিছু, এখানে মাকেও ছোট করলাম না, বাবাকেও ছোট করলাম না, তাহলে দুইজনই এখানে কি প্রধান, তার মানে উভয় পদই প্রধান। দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস, এটা হলো কি পরপদ প্রধান, মানে পূর্বপদ না, এটা হবে পরপদ প্রধান। অব্যয়ীভাব সমাস হলো পূর্বপদ প্রধান। বহুব্রীহি সমাস একদম আলাদা, যেটা অন্য পদ প্রধান অথবা কোনো পদই প্রধান নয়। এটা নতুন আরেকটা পদ আসবে, যেটা তার ব্যাস বাক্যে থাকবে না, সেটা হলো অন্য আরেকটা নতুন পদ আসবে। আচ্ছা, এখন এই সমাস কিভাবে আমরা মনে রাখতে পারি? এটা খেলার ছলে আমরা মনে রাখতে পারি। দেখো, দ্বিগু সমাস, দ্বিগু সমাসে সমাহার আর সমষ্টির খেলা থাকে। দ্বিগু সমাসে আমরা জানি সংখ্যাবাচক শব্দ থাকে, প্রথমেই সংখ্যাবাচক শব্দ থাকে এবং যার শেষে সমাহার বা সমষ্টি থাকে, তার মানে বিশেষ্য। দ্বিগু সমাসে প্রথমে যে সংখ্যাটা থাকে সেটা হলো বিশেষণ,
আর যেটা যেমন ত্রিভুজের সমাহার, তাহলে ত্রিটা হলো বিশেষণ আর ভুজ হলো বাহু, সেটা হলো বিশেষ্য। তাহলে সমাহার কথাটা অবশ্যই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা সেগুলো জানব। কর্মধারের সমাস হলো বিশেষ্য বিশেষণের খেলা, মানে সেখানে বিশেষ্য এবং বিশেষণ থাকবেই। তৎপুরুষ সমাস বিভক্তি লোপের খেলা, পূর্বপদের যে বিভক্তিটা থাকবে সেটা লোপ পেয়ে যাবে। অব্যয়ী সমাস অব্যয়ের প্রাধান্যের খেলা, সেখানে অব্যয়ের একটা ভাব থাকে। দ্বন্দ্ব সমাস উভয় পদের অর্থের প্রাধান্যের খেলা। বহুব্রীহি সমাস অর্থ বদলে যাওয়ার খেলা। বহুব্রীহি সমাসে যেহেতু নতুন শব্দ গঠিত হবে, তাহলে অর্থটাই সম্পূর্ণ পাল্টে যায়। এই হলো আমাদের বহুব্রীহি সমাস, মানে সমাসটা কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি তার উপায়টা এখানে লেখা আছে। তোমরা আশা করি খাতায় লিখে রেখেছ, না লিখলেও লিখে নাও সবাই। পরবর্তী ক্লাসে আমাদের এগুলো লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন কি আমরা শিখলাম? সমাস এর বিশ্লেষণ, সমাস অর্থ কি, সমাসের সংজ্ঞা, সমাসের পরিভাষা, অর্থাৎ কোন কোন উপায়ে আমরা সমাস চিহ্নিত করতে পারি, সমাস প্রধানত কত প্রকার, কোন কোন পদে কোন সমাসে কোন কোন পদ প্রধান, সমাস সহজে মনে রাখা কৌশল। আশা করি তোমরা লিখে রেখেছ, বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা এইগুলো দিয়েই সমাস নিয়ে এগিয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।